চল শুরু করি নেক্সট টপিকস। এটিন কর। আমরা দেখ এতক্ষণ যে স্থিতি শক্তিটা নির্ণয় করছিলাম সেটা হচ্ছে যে একটা আধানের জন্য একটা আধানের স্থিতি শক্তি। এখন আমরা কি করবো, একটা সিস্টেমের স্থিতি শক্তি নির্ণয় করব বহু সংখ্যক আধানের জন্য। অনেকগুলো আধান নিয়ে যদি একটা সিস্টেম গঠিত হয় তাহলে সেই সিস্টেমের পারস্পরিক স্থিতি শক্তি কত হবে। আমাদের নেক্সট টপিক হচ্ছে বহু সংখ্যক আধানের জন্য স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি ফর সিস্টেম অফ চার্জ। বহু সংখ্যক আধানের জন্য স্থিতি শক্তি। আচ্ছা, এটা দেখ সিম্পল, ভেরি সিম্পল ব্যাপারটা আমি বলে দিচ্ছি, কারণ এই ক্যালকুলেশনটা আমাদের অলরেডি করা হয়ে গেছে। আমরা যদি প্রথমে একটা ক্যালকুলেশন করেছিলাম, ফার্স্ট পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করেছিলাম দুটো আধানের জন্যই। কিরকম আমাদের ক্যালকুলেশনটা ছিল না, মনে কর এইখানে একটা আধান রয়েছে কিউএস। তাহলে আমরা বলেছিলাম যে একটা কিউ জিরো আধানকে যদি আমি ইনফিনিটি থেকে এই পয়েন্টে নিয়ে আসি, যেটা হচ্ছে যে এই কিউএস আধান থেকে আর ডিস্টেন্স অবস্থিত, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি ইউ যেটা আমরা পেয়েছিলাম সেটা যেটা ছিল সেটা হচ্ছে 1/4πε0 ইন্টু কিউএস ইন্টু কিউ জিরো ডিভাইড বাই আর স্কয়ার। এটা আমরা আগেই করেছি। তারপরে তো আমরা ভি নির্ণয় করেছিলাম, কারণ ভি সমান ছিল ইউ বাই কিউ জিরো। তাহলে এটা কিউ জিরো দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছিল 1/4πε0 ইন্টু কিউএস বাই আর স্কয়ার। তাহলে এই যে পোটেনশিয়াল এনার্জিটা আমরা নির্ণয় করেছিলাম, এই পোটেনশিয়াল এনার্জিটা কার পোটেনশিয়াল এনার্জি? কিউ জিরো আধানের পোটেনশিয়াল এনার্জি, কারণ কিউ জিরো আধানটাকে নিয়ে এসেছি ইনফিনিটি থেকে এখানে। সিমিলারলি দেখ, ইন দ্য সেম ওয়ে আমি যদি মনে করি কিউ জিরো আধানটাকে এখানে রেখে দিই আর কিউএসটাকে ইনফিনিটি থেকে নিয়ে আসি, তাহলে এইটা সেম এক্সপ্রেশন বেরোবে এবং সেটা কিউএস এর স্থিতি শক্তি হবে। কথাটা কি বুঝতে পারলে? যখন আমি কিউএস আধানটাকে এখানে রাখছি, এবারে কিউ জিরো আধানটাকে নিয়ে আসছি, ইন দ্যাট কেস দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ চার্জ কিউ জিরো। যদি উল্টোটা করি, কিউ জিরো আধানটাকে এখানে রেখেছি, কিউএস আধানটাকে ইনফিনিটি থেকে নিয়ে আসছি, দেন কি হবে? সেম এক্সপ্রেশনে তো বেরোবে কিউএস কিউ জিরো বাই আর স্কয়ার, কারণ কিউএসটা এইদিকে থাক ওইদিকে থাক কোনো আলাদা আসছে না তো, এক্সপ্রেশনের কোনো চেঞ্জ হবে না তো। তাহলে সেক্ষেত্রে যেটা বেরোবে সেটা হচ্ছে কিউএস আধানের স্থিতি শক্তি। তার মানে আমি এটাকে বলতে পারি যেটা যে মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি, পারস্পরিক স্থিতি শক্তি, মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি। যে একটা সিস্টেম, যে সিস্টেমটা দুটো বিন্দু আধান দিয়ে গঠিত, টু চার্জ পার্টিকেল সিস্টেম যদি থাকে, সেই টু চার্জ পার্টিকেল সিস্টেমের যে পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে 1/4πε0 কিউএস কিউ জিরো বাই আর স্কয়ার। তাহলে এটাকে যদি আমি জেনারেল ফর্মে লিখি তাহলে আমি এটা কি বলবো? এটাকে বলবো যে দুটো আধান আছে, যার একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2, যাদের মধ্যে ডিস্টেন্স আর। তাহলে এদের মধ্যে যে মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি ইউ সেটা কত হবে? 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এটা হয়ে যাবে দুটো বিন্দু আধানের মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি। এখন যদি কেসটা মনে করি এরকম হয়, তিনটা বিন্দু আধান থাকে, একটা ট্রিঅ্যাঙ্গেল আছে মনে কর। সাপোজ আমার কাছে একটা ত্রিভুজ আকৃতি অ্যারেঞ্জমেন্ট আছে, মানে তিনটা আধান এমন জায়গায় অবস্থিত যে সেগুলো একটা ত্রিভুজের তিনটা ভার্টিসেস ভাব। সমবাহু ত্রিভুজ হতে পারে, তাহলে ডিস্টেন্সটা আমার নির্ণয় করতে সুবিধা হবে যদি সমবাহু ত্রিভুজ হয়। সাপোজ এখানে Q1 আধান আছে, এখানে Q2 আধান আছে, এখানে Q3 আধান আছে, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ ধরে নিলাম। তাহলে সব বাহুগুলো ডিস্টেন্স সেম। তাহলে এইখানে আমার মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি কত হয় বল দেখি? Q1 Q2 এর জন্য একটা পেয়ার তৈরি হবে, Q1 Q2। এখানে Q1 আছে, এখানে Q2 আছে, তাহলে Q1 Q2 এর জন্য একটা পেয়ার তৈরি হবে, যেটা হবে Q1 Q2 বাই এ। আর যেটা আর স্কয়ার ছিল না, তো আর ছিল,
পোটেনশিয়াল এনার্জির সময় তো আর ছিল না, চার্জ ছিল না। যদি আমি আগে লিখেছিলাম ওটা কারেক্ট করে নিই, তাহলে Q1 Q2 বাই এ একটা পেয়ার হবে, আরেকটা পেয়ার কি হবে Q1 Q3 বাই এ, আরেকটা পেয়ার কি হবে Q2 Q3 বাই এ। এতগুলো পসিবিলিটি আছে। তাহলে টোটাল যে পোটেনশিয়াল এনার্জি হবে এই সিস্টেমটার মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি, এখানে পোটেনশিয়াল এনার্জি মানে কি মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি, তাহলে এইগুলোর যোগফল হবে। আর একটা 1/4πε0 বাইরে থাকবে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? This is the mutual potential energy of the system. Mutual potential energy of the system. ওকে, তাহলে ইন দ্য এবং এগুলো উইথ সাইন সাবস্টিটিউট করতে হবে। উইথ সাইন আমি বলেছি পোটেনশিয়াল এনার্জি কি স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমাকে উইথ সাইন সাবস্টিটিউট করতে হবে। সিমিলারলি মনে করো যদি এটা ট্রায়াঙ্গেলের বদলে একটা মনে করো স্কোয়ার শেপ থাকে, স্কোয়ার, ঠিক আছে, একটা স্কোয়ারের মনে কর চারটা কৌণিক বিন্দুতে চারটা আধান আছে, Q1 Q2 Q3 Q4। আমাকে টোটাল এনার্জি নির্ণয় করতে দিচ্ছে, টোটাল মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি। তাহলে বুঝতে পারছি 1/4πε0 কমন থাকবে। এবারে আমি কতগুলো পেয়ার হয় দেখবো, Q1 Q2 তে একটা হবে, এগুলো বাহুর দৈর্ঘ্য মনে করে এ, বাহুর দৈর্ঘ্য আলাদাও হতে পারে, তাহলে তখন সেটা আলাদা লিখবো যা হবে। তাহলে এটা কত হবে Q1 Q2 মিলে একটা হবে, Q2 Q3 মিলে একটা হবে, Q1 Q2 Q2 Q3 Q3 Q4 হবে। আর কি হবে Q4 Q1 হবে। আর কিছু হবে অবশ্যই Q1 Q3 হবে। Q1 Q3 এর মধ্যে ডিসটেন্স কত রে, এটা কত √2a। হ্যাঁ √2a। এবং সিমিলার কেস হবে Q4 Q2 এর জন্য। তাহলে আরো দুটো আমি এক্সট্রা পাচ্ছি কৌণিক বিন্দুগুলোর জন্য, Q1 Q3 বাই √2a প্লাস Q4 Q2 ইনটু √2a। ক্লিয়ার? তাহলে এই সব মানগুলো বসিয়ে আমাকে মিউচুয়াল পোটেনশিয়াল এনার্জি নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে যেখানে কতগুলো টার্ম হবে কি করে বুঝবি? কটা আছে 1 2 3 4 5 6 6টা টার্ম আছে। তো তুই চেক করতে চাইছিস যে আমি কি একটা দুটো টার্ম কম লিখলাম, কারণ দেখ এটা এখন চতুর্ভুজ আছে, পঞ্চভুজ হলে আরো টার্ম বাড়বে, ষড়ভুজ হলে আরো টার্ম বাড়বে। তাহলে সেক্ষেত্রে আমি ম্যাথামেটিক্সের একটা ফর্মুলাকে ইউজ করতে পারি। তোরা এটা কম্বিনেশনে পড়েছিলি, বিন্যাস সমবায় মনে কর, পারমুটেশন কম্বিনেশন, যে আমার যদি মনে কর n সংখ্যক বস্তু থাকে, n সংখ্যক যদি আমার অবজেক্ট থাকে, তাদেরকে যদি আমি অবশ্যই ভিন্ন প্রকারের অবজেক্ট থাকে, একই প্রকারের নয়, তাদেরকে যদি আমি দুটো দুটো করে পেয়ার তৈরি করি, তাহলে কতগুলো পেয়ার তৈরি করতে পারবো? nc2 মনে পড়েছে? n সংখ্যক যদি আমার কাছে অবজেক্ট থাকে, n সংখ্যক অবজেক্ট, তাহলে সেই n সংখ্যক অবজেক্টকে আমি যদি দুটো দুটো করে নিয়ে পেয়ার তৈরি করি, তাহলে আমার nc2 সংখ্যক পেয়ার তৈরি হবে। এবং nc2 সমান ফর্মুলাটা কি ছিল? n ইন্টু n মাইনাস 1/2 এটা বেরোবে nc2 করলে। তাহলে দেখ আমার এখানে কটা অবজেক্ট আছে, 1 2 3 4টা অবজেক্ট আছে, তাহলে n সমান 4। তাহলে আমার কতগুলো এরকম পেয়ার বেরোনো উচিত? 4 ইন্টু 4 মাইনাস 1/2 কত হচ্ছে 2 ইন্টু 3 6, 6টা বেরোবে। তাহলে এখান থেকে আমি চেক করে নিতে পারবো যে আমার কোনো মিস হয়ে গেল নাকি। মনে করি যদি এটা ষড়ভুজ থাকতো তাহলে 6 হতো,
তাহলে 6 ইন্টু 6 মাইনাস 1 মানে 5/2, তার মানে এরকম 15টা হতো, 15টা পেয়ার হবে এরকম। সিমিলারলি যেটা আমি আগে ট্রিঅ্যাঙ্গেল করেছিলাম, ট্রিঅ্যাঙ্গেলের ক্ষেত্রে কত হবে, n ইন্টু n মাইনাস 1/2, তাহলে জাস্ট তিনটেই হয়েছিল। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এটা আমি লাস্টে চেক করতে পারবো এই ফর্মুলাটা দিয়ে, যে আমার যে আমি যে ক্যালকুলেশনটা করেছি সেই ক্যালকুলেশনে কোনো মিস গেছে নাকি, কোনো টার্ম মিস গেছে নাকি, সেটা আমি চেক করে নিতে পারবো যে ততগুলো টার্ম আমার আছে নাকি। ঠিক আছে, এবার দেখ আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যে যেটা হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, পথের উপর নির্ভর নয়, করেনি। এবং এখান থেকে আরেকটা জিনিস প্রমাণিত হবে যে ইলেকট্রিক ফিল্ডকে আমি কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল কেন বলছিলাম। দুটো কোশ্চেন একসঙ্গে অ্যান্সার হবে। তাহলে হেডিংটা কর দুই বিন্দুর বিভব পার্থক্য পথের উপর নির্ভরশীল নয়। ওকে, তাহলে মনে কর দুটো আমি বিন্দু নিচ্ছি, পয়েন্ট নিচ্ছি, এটা মনে কর পয়েন্ট এ, এটা মনে কর পয়েন্ট বি। তাহলে বিভব বিভব পার্থক্য মানে তো কৃতকার্য ছাড়া কিছু নয়, এটা বুঝতে পারছিস, জাস্ট একটা কৃতকার্য। আর কৃতকার্যের সঙ্গে আমরা বিভব পার্থক্যের রিলেশনও জানি। তাহলে মনে কর এ বিন্দুর যে বিভব সেটা মনে কর সাপোজ ভি এ, এবং বি বিন্দুর যে বিভব সেটা মনে কর ভিবি। তো একটা আধান Q0 আধানকে মনে কর এ থেকে বি তে নিয়ে যাওয়া হলো এই পথ দিয়ে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? যদি আমি বলি যে ভি এ গ্রেটার দেন ভিবি, ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে ডাব্লিউ সমান কত হবে? ডাব্লিউ এ বি Q0 ইন্টু ভি এ মাইনাস ভিবি, এটা লিখবো। এবার মনে আধানটাকে আমি বি থেকে এ তে নিয়ে এলাম এই পাত দিয়ে, তাহলে কত হবে? ডাব্লিউ বি এ, সেটা কত হবে বল? Q0 ইন্টু সেটা ভিবি মাইনাস ভিএ হবে। ভিবি মাইনাস ভি হবে কি, ভি এ মাইনাস ভিবি হবে। এটা সবসময় আমি কি হয়েছিলাম, যেটা বড় সেটা লিখবো, এটা তো চেঞ্জ হচ্ছে না, ভি এ গ্রেটার দেন ভিবি থাকছে। এই এক্সপ্রেশন সবসময় একই থাকবে বললাম, যেটা গ্রেটার দেন সেটা আগে লিখবো, কোন দিক থেকে কোন দিকে সেটা তো ম্যাটার নয়। তাহলে এখানে টোটাল ওয়ার্ক ডান কি হবে? টোটাল ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান কত হবে বল? এ থেকে বি, তারপরে সে বি থেকে এ, তাহলে ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ সমান কত হবে বল? স্যার শূন্য। না বল দেখি, স্যার শূন্য হবে। কেন শূন্য হবে? স্যার শক্তি সংরক্ষণ সূত্র। হ্যাঁ, এ থেকে বি তে নিয়ে, বি থেকে এ তে নিয়ে এল না,
আচ্ছা, এটা ভিবি মাইনাস ভি হতো না, ঠিক আমরা ওইটা এখন দেখছি না আসলে। এইভাবেই লিখি, এ থেকে বি তে যখন নিয়ে যাচ্ছি, এটা আমরা যে কোনো একটাকে ধরতে পারি আর ডাব্লিউ এ বি সমান কিউ জিরো ইন্টু ভি এ মাইনাস ভিবি বা ভিবি মাইনাস যে কোনো একটা সিকোয়েন্স ফলো করবো। তাহলে এটা যদি আমি ভি এ মাইনাস ভিবি বলি, তাহলে ওটাকে বলতে হবে ভিবি মাইনাস ভি এ, কারণ যখন এখান থেকে এখানে নিয়ে আসছি তখন এইটাই বেশি হবে আসলে ভিবিটা। তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ বি এর সমান হয়ে যাবে কিউ জিরো ইন্টু ভিবি মাইনাস ভি। তাহলে নেট ওয়ার্ক ডান যেটা হবে ডাব্লিউ সমান কত হবে, ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ, তার মানে কিউ জিরো ইন্টু ভি এ মাইনাস ভিবি প্লাস কিউ জিরো ইন্টু ভিবি মাইনাস ভি এ, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। কারণ এটা যদি ঘুরিয়ে লিখি তাহলে কিউ জিরো ইন্টু ভি এ মাইনাস ভিবি মাইনাস কিউ জিরো ইন্টু ভি এ মাইনাস ভিবি দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। মানে নেট ওয়ার্ক ডান জিরো। এটা কি বোঝাচ্ছে বলতে যে পুরো এই বদ্ধ লুপটাতে যে কৃতকার্য, সেই বদ্ধ লুপটাতে কৃতকার্য জিরো। কারণ থেকে ডাব্লিউ কি, ডাব্লিউটাকে আমি এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন ই ডট ডিআর, এটা কৃতকার্য, বা এফ ডট ডিআর আমি বলতে পারি, কিউ জিরো ইন্টু ই ডট ডিআর বলতে পারি। এর টোটাল ওয়ার্ক ডান এটা ইকুয়ালস টু জিরো। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিআর ইকুয়ালস টু জিরো। এই দুটো জিনিস আমি পাচ্ছি। দেখ, একটা বদ্ধ পথে কৃতকার্য মানে কি, বদ্ধ পথে কৃতকার্য যদি শূন্য হয় তার মানে কি কৃতকার্যটা পথের উপর নির্ভরশীল নয়। তাহলে কৃতকার্য যদি পথের উপর নির্ভরশীল না হয়, কৃতকার্য যদি পথের উপর নির্ভরশীল না হয়, তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে ই হচ্ছে যে সংরক্ষী বা কনজারভেটিভ। আমি বলেছিলাম যে কোনো একটা ফিল্ডকে কনজারভেটিভ ফিল্ড বা কনজারভেটিভ ফোর্স তখনই বলা হবে যদি তার দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল না হয়। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল নয়, বা ইলেকট্রিক ফোর্স দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল নয়, তাই এটা কনজারভেটিভ। এবং কনজারভেটিভ ফিল্ডের আরেকটা আমি ফোর্স পড়ানোর সময় বলেছিলাম যে এটা একটা কনজারভেটিভ ফিল্ডের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যে ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিআর জিরো, বা ফোর্সের আকারে আমি লিখতে পারতাম তাহলে এফ ডট ডিআর সমান জিরো হতো। তাই ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড করেসপন্ডিং ফিল্ড সেটা হচ্ছে কনজারভেটিভ, কারণ ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিআর ইকুয়ালস টু জিরো। আর ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিআর ইকুয়ালস টু জিরো এটা কি বোঝাচ্ছে যে বদ্ধ পথে কৃতকার্য জিরো। এই দুটো বিষয় বুঝলাম। আরেকটা জিনিস এখানে বলি যেটা হেডিং করেছি, যে দুই বিন্দুর বিভব পার্থক্য পথের উপর নির্ভরশীল নয়, সেটা আমি এই এক্সপ্রেশন গুলো দেখেই পরিষ্কার বুঝতে পারছি। কারণ কি না, কারণ হচ্ছে দেখ আমার বিভব পার্থক্যটা বা কৃতকার্যটা সেটা ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করছে। এবং দেখবি যদি আমি বিভব পার্থক্যের ফর্মে লিখি, যেটা আমি আগে লিখেছিলাম একবার, যে ভি সমান আমরা কি লিখেছি 1/4πε0 ইন্টু কিউ বাই আর। তাহলে ভি এ মাইনাস ভিবি বিভব পার্থক্য আমরা যদি লিখি ভি এ মাইনাস ভিবি আমরা কিভাবে লিখবো, এটা আর এ পয়েন্টের ডিস্টেন্স যদি আর এ হয়, বি পয়েন্টের ডিস্টেন্স যদি আর বি হয়, তাহলে আমরা লিখেছিলাম q/4πε0 ইন্টু 1/ra মাইনাস 1/rb। তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে দেখ, শুধু আর এ অ্যান্ড আরবির উপর ডিপেন্ড করছে, মানে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করছে, আর অন্য কোনো জায়গার উপর ডিপেন্ড করছে না। তাহলে তাই যদি হয় তাহলে আমি বুঝতেই পারছি যে দুই বিন্দুর যে বিভব পার্থক্য সেটা পথের উপর নির্ভরশীল নয়, তাদের ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্টের উপর নির্ভরশীল। দেখ শুধুমাত্র ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন ভেক্টরের উপর নির্ভর করছে। তাই আমি বলতে পারি যে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পথের উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে তিনটা জিনিস উঠে আসছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পাথ ইন্ডিপেন্ডেন্ট, দুই নম্বর হচ্ছে ওয়ার্ক ডান টু পাথ ডেল ভি পাথ ইন্ডিপেন্ডেন্ট। ডেল ভি পাথ ইন্ডিপেন্ডেন্ট হলে তো ডাব্লিউ পাথ ইন্ডিপেন্ডেন্ট হবেই, কারণ ডাব্লিউ সমান কিউ ডেল ভি। আর ডাব্লিউ পাথ ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানেই তার করেসপন্ডিং যে ফিল্ড সেটা হচ্ছে কনজারভেটিভ। এই তিনটা জিনিস এখান থেকে আমি কনক্লুশন বলতে পারছি। ক্লিয়ার?
কোনো কোয়েশ্চেন থাকলে বলবি। নেক্সট টপিকস আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে গতিশীল আধানের বেগ, তড়িৎ ক্ষেত্রে গতিশীল আধান দ্বারা অর্জিত বেগ। তড়িৎ ক্ষেত্রে মনে করো কোনো একটা আধান গতিশীল, তার বেগ কত হবে? যদি আমার ইনিশিয়াল বেগ দেওয়া থাকে তাহলে আমি ফাইনাল বেগ নির্ণয় করবো, আর যদি স্থির অবস্থায় থাকে তাহলে আমি ফাইনাল বেগ নির্ণয় করবো। প্রথমটা 0 হবে। মনে করি এটা একটা ইলেকট্রিক ফিল্ড সাপোজ। এই ইলেকট্রিক ফিল্ডে কি হচ্ছে, একটা আধান গতিশীল। এই ইলেকট্রিক ফিল্ডে আমি বলছি একটা আধান গতিশীল, কিউ আধান গতিশীল ইলেকট্রিক ফিল্ডে। সাপোজ ধর কিউ আধান এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এদিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড বরাবর যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বরাবর যদি যায়, এটা কি অ্যাক্সিলারেটেড হচ্ছে তো পার্টিকেলটা, কারণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এদিকে সবসময়। কিউর উপর এফ সমান কিউ, একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে কিউ আধানের উপর, এফ সমান কিউ। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? এ সমান এফ বাই এম, দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ই বাই এম। এই অ্যাক্সিলারেশন নিয়ে চলবে। এবার মনে কর ইনিশিয়ালি এখানে ভেলোসিটি ছিল আমার v1, আর এখানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে v2। এখন দেখ, যদি ই কনস্ট্যান্ট হয় তাহলে তো v2 বের করার কোনো ব্যাপার নয়। ই যদি কনস্ট্যান্ট হয়, ই কনস্ট্যান্ট হলে কি সুবিধা হয়ে যাবে বল দেখি? ই যদি কনস্ট্যান্ট হয় তাহলে সুবিধা হয়ে যাবে, অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের জন্য আমরা ইকুয়েশন অফ মোশন জানি, আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারে পড়েছিলাম। তাহলে সেক্ষেত্রে তো আমরা সিম্পল বলে দেবো v2 সমান v1 প্লাস এটি, টি সময় পরে এখানে কত ভেলোসিটি হবে সেটা আমি বলে দিতে পারবো। ওই যে কাইনেমেটিক্স যে ইকুয়েশন গুলো ছিল, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভি সমান ইউ প্লাস এটি, এইসব দিয়ে আমি নির্ণয় করে নিতে পারবো। বাট যদি ইটা ইউনিফর্ম না হয়, ই তো ইউনিফর্ম নাও হতে পারে, যে ইলেকট্রিক ফিল্ডে গতিশীল, তখন আমরা কি করব? তখন আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরাম, যেটা জেনারেল, মোস্ট জেনারেল কার্য শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরাম। এটা আমি অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখ, সেক্ষেত্রে কি হবে, কারণ ওয়ার্ক এনার্জি থিওরাম জেনারেল ছিল। ওয়ার্ক এনার্জি থিওরাম অনুযায়ী আমরা কি জানি, যে কৃতকার্য ডাব্লিউ সমান ডেল্টা কেই। ডেল্টা কেই মানে কি? কাইনেটিক এনার্জি ডিফারেন্স। তাহলে দেখ, কাইনেটিক এনার্জি ডিফারেন্স, এখানে কাইনেটিক এনার্জি হাফ এম ভি2 স্কয়ার, এখানে হাফ এম ভি1 স্কয়ার। তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু আমি নিশ্চয়ই বলতে পারি হাফ এম ইন্টু ভি2 স্কয়ার মাইনাস ভি1 স্কয়ার, এটা বলতে পারি। আর ডাব্লিউ মানে কত? কিউ ইন্টু ভি। তাহলে মনে করি এই এর যদি পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি হয়, এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স যদি ডেল্টা ভি হয়, ক্যাপিটাল ভি বলছি, ডেল্টা ভি, তাহলে ডেল্টা ভি সমান আমি কত বলতে পারি বল? ডাব্লিউ সমান কিউ ইন্টু ডেল্টা ভি। যদি কিউ আধান যায় এখান থেকে এখানে, তাহলে ডাব্লিউ সমান আমি লিখতে পারি কিউ ইন্টু ডেল্টা ভি। এই ভিটা কিন্তু ভেলোসিটি নয়, এই ভিটা পোটেনশিয়াল, আর এই ভি1 ভি2 হচ্ছে ভেলোসিটি। তাহলে কিউ ইন্টু ডেল্টা ভি সমান আমি বলতে পারি যে হাফ এম ইন্টু ভি2 স্কয়ার মাইনাস ভি1 স্কয়ার। তাহলে এখান থেকে আমি ভি2 স্কয়ার মাইনাস ভি1 স্কয়ার সমান কত বলতে পারবো? ভি1 স্কয়ার সমান বলতে পারবো 2 কিউ ইন্টু ডেল্টা ভি ডিভাইড বাই এম। তাহলে আমার ভি2 স্কয়ার যদি আমাকে জানতে চাই, এখান থেকে আমি ভি1 স্কয়ার যদি আমাকে দেওয়া থাকে, ভি1 যদি আমাকে দেওয়া থাকে, তাহলে আমি এই ইকুয়েশন থেকে ভি2 কে নির্ণয় করতে পারবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা একটা ভালো এক্সপ্রেশন আসবে, পরিচিত এক্সপ্রেশন আসবে, যদি আমাকে মোস্ট অফ দ্য কেস যেটা আমার প্রয়োজন হবে সেটা হচ্ছে ভি1টা 0 দেওয়া থাকবে, ইনিশিয়াল ভেলোসিটি, মানে এটাকে স্থির অবস্থা থেকে যদি ছাড়া হয়, তাহলে ফর ভি1 ইকুয়ালস টু 0, তাহলে কি আমি এটা 0 বসিয়ে দেবো। তখন যেটা আসবে
সেটা হচ্ছে v2 স্কয়ার ইকুয়াল টু 2q ইন্টু ডেল্টা ভি ডিভাইড বাই m। তাহলে v2 চলে আসবে রুট 2q ইন্টু ডেল্টা ভি বাই m। তাহলে এইটা অর্জিত বেগ হবে এই আধানটার। এবারে মনে করে বলে দিল একটা পার্টিকুলারলি যে এটা একটা ইলেকট্রনকে নিয়ে যাওয়া হচ্ছে, বলে দিল ডেল্টা ভি এর কিছু একটা মান আছে, ডেল্টা ভি সমান আমি ধরে নিলাম যে ক্যাপিটাল ভি, আর ভি2টা সমান ধরে নিলাম আমি স্মল ভি। তখন এই ইকুয়েশনটাকে আরো আমি মডিফাইড ফর্মে লিখতে পারবো। আমি ইকুয়েশনটাকে এইভাবে তখন লিখতে পারবো যে ভি ইকুয়ালস টু রুট ওভার 2e ক্যাপিটাল ভি বাই এম। এটা ইলেকট্রন দ্বারা অর্জিত বেগ, এবং এই এক্সপ্রেশনটা পরে আমাদের কাজে লাগবে মডার্ন ফিজিক্সে। যখন মডার্ন ফিজিক্স করবো বুঝতে পারছি ওখানে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের যে অর্জিত আধান, সেগুলো সম্পর্কে আমরা কনসেন্ট্রেট করতে চাইবো। ক্লিয়ার? এটা হবে ইলেকট্রন দ্বারা বা কোনো একটা আধান দ্বারা ইলেকট্রিক ফিল্ডে যে আধান গতিশীল সেটার দ্বারা অর্জিত বেগ। এটা জেনারেল এক্সপ্রেশন, এইটা অ্যাকচুয়ালি জেনারেল এক্সপ্রেশন, এইখান থেকে সব নির্ণয় করা যাবে। মানে অ্যাকচুয়ালি এটা এইভাবে মনে রাখাই ভালো, ডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা কে। এবার ডাব্লিউ নির্ণয় করবো, ডেল্টা কে নির্ণয় করবো, দুটাকে বসিয়ে দিই, যেটা আমাকে নির্ণয় করতে বলবো সেটা নির্ণয় করবো। এবং এখানে আমরা আরেকটা এই যে ইভি, এটাকে ইলেকট্রন ভোল্ট বলা হয়। এই ইলেকট্রন ভোল্ট একটা ইউনিট। আমার এখানে ডাব্লিউ সমান কত, অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে ডাব্লিউ সমান যেটা হয় সেটা হচ্ছে কিউ ইন্টু ডেল্টা ভি বা কিউ ইন্টু ভি, যাই বলি না কেন। তাহলে কি আধান ইন্টু পোটেনশিয়াল, আধান ইন্টু বিভব। তাহলে এটা কুলম ভোল্ট, কৃতকার্যের একটা ইউনিট আমি বলতে পারি। দেখ, কৃতকার্যের একটা এসআই ইউনিট আমি বলতে পারি এখানে কুলম ইন্টু ভোল্ট, কুলম ভোল্ট আমি বলতে পারি। তেমনি তাহলে কুলম ভোল্টটা যদি কৃতকার্যের একক হয়, এই কুলম ভোল্টটাকে আমি এনার্জির এককও বলতে পারি, এনার্জি শক্তির এককও বলতে পারি, কারণ কৃতকার্যটাই শক্তি, আসলে স্টোর এনার্জি। তাহলে আমি যদি এটা কুলম ভোল্টের জায়গায় এটা একটা ইলেকট্রনের আধান দিয়ে দিই কুলম্বের জায়গায়, যদি ই হয়ে যায় মনে কর ই ইন্টু ডেল্টা ভি, এবং আমি এটাকে যদি ইলেকট্রনের আধান বলি, মানে এইভাবে যদি বলি সুবিধা হবে বুঝতে, যে এই কিউ ভি এর জায়গায় আমি এইটাকে যদি আমি বলি যে ইলেকট্রনের আধান, আর এই ডেল্টা ভিটাকে যদি বলি আমি 1 ভোল্ট, 1 ভোল্ট, মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডে যদি মনে কর 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটা আধানকে, ইলেকট্রনকে নিয়ে যাওয়া হয় একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, একটা ইলেকট্রনকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে, যে দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত 1 ভোল্ট, তাহলে সেইখানে যে কৃতকার্যটা হবে সেটা কত, ডাব্লিউ সমান ই ইন্টু ভি, ই ইন্টু 1 ভি, তার মানে ই ইন্টু ভি। এইটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট, এইটাকে বলা হয় কি ইলেকট্রন ভোল্ট। যে একটা ইলেকট্রনকে যদি আমি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে যে ওয়ার্ক ডানটা হবে সেটা ইলেকট্রন ভোল্ট। সেটা একটা শক্তির একক। এই শক্তির এককটা কোথায় ইউজ হবে মূলত, এটা মূলত মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে ইউজ হয়, মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে মানে মডার্ন ফিজিক্সে। তাহলে যেহেতু আমার এখানে প্রসঙ্গটা এসছে, আমি এটা এখানে নির্ণয় করে রাখি যে ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের কি সম্পর্ক আছে, জুল। কারণ আমরা এনার্জিকে সাধারণত ম্যাক্রোস্কোপিক ক্ষেত্রে এনার্জি কিসে পছন্দ করি, প্রকাশ করতে জুলে, আর মাইক্রোস্কোপিক ক্ষেত্রে আমরা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করব, মানে ইভি এককে প্রকাশ করব। তাহলে জুলের সঙ্গে ইভির যে একটা রিলেশন আছে সেটা জানার দরকার। তাহলে বল 1 ইলেকট্রন ভোল্ট মানে কত, 1 ইলেকট্রন ভোল্ট মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে একটা ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট। তাহলে একটা ইলেকট্রনের আধান কত আমরা জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম ইন্টু 1 ভোল্ট। তার মানে আলটিমেটলি এটা কত হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম ভোল্ট। এই কুলম ভোল্টটাকে আমি কি বলতে পারি, ডাব্লিউ এর এসআই একক, তার মানে এটাই তো জুল, কুলম ভোল্টটাই তো জুল। তার মানে আমি বলতে পারি দ্যাট ইজ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। বুঝা গেল? তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ওই জন্য বলা হয় যে ইলেকট্রন ভোল্টকে জুলে নিয়ে যেতে গেলে ইলেকট্রনের আধান দিয়ে গুণ করে দাও।
এবার এইটাকে যদি আমি জুল থেকে আর্গে নিয়ে যাই তাহলে 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, তাহলে জাস্ট আমি 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করে দিলেই হবে। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে 12 নাকি 12 সাথে 19 এত আর্গ। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? হ্যাঁ রে। স্যার। ঠিক আছে, মোটামুটি চ্যাপ্টারটা শেষে চলে এসেছি, আর একটা টপিকস বাকি আছে, এটা আজকে আর শেষ করা যাবে না। সমবিভব তলটা, ইকুইপোটেনশিয়াল সারফেস, এইটা পরের দিনে পড়িয়েই প্রবলেমে চলে যাব, দিয়ে ক্যাপাসিটি শুরু করব। ঠিক আছে, তাহলে রাখলাম আজ।